চীনের পক্ষ বলছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে 138.20 মিলিয়ন US ডলার তারা বরাদ্দ দিবে। স্বাস্থ্য খাতে যদি চীন এই ধরনের বিনিয়োগ করে বা বিদেশি যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আসলে মানে কেমন উন্নতি আসতে পারে বা পরিবর্তনটা হতে পারে কিরকম? আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে যে কোনো বিনিয়োগই খুব ফলপ্রসূ এবং খুব আশাজনক। কারণ হচ্ছে যে আমাদের তো নানা ধরনের সংকট তো আছে আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে। তো যে কোনো বিনিয়োগ আমরা খুব ভালো, আমাদের স্বাগতম জানানো উচিত এবং আমরা জানাইও সেটি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনি এই বিনিয়োগটা প্রয়োগ করবেন কিভাবে, কতটুকু কার্যকর করবেন। আপনি এই টাকা খরচ করতে পারবেন, কিন্তু এই টাকাটা আপনি কোন পথে, কোন ওয়েতে, কোন পথে এবং কোন কাজে ব্যয় করবেন সেটি আপনার জন্য সবচেয়ে বিবেচ্য বিষয়। এখন যে কোনো ঘটনার মধ্য দিয়ে অনেকগুলো নতুন নতুন দরজা খুলে যায়, অর্থনীতির দরজা খুলে যায়, রাজনীতির দরজা খুলে যায়। এখন যে সরকারটা ক্ষমতায় এসেছে এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে এতদিন কিন্তু চীনকে নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের বাংলাদেশের স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞানে এরকম আলোচনা হয়নি, কিন্তু আমরা টুকটাক দেখেছি। এখন চীন খুব আগ্রহ প্রকাশ করেছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটি দিক। এই কারণে চীন তো খুবই উন্নত একটি বিশ্বের উন্নত একটি কান্ট্রি এবং চীন সব নানা দিক দিয়েই চীন শিক্ষিত এবং খুবই মানে প্রশিক্ষিত, দক্ষ, অগ্রসর একটা রাষ্ট্র, একটা দেশ। চীন এখানে যেটা বলেছে স্বাস্থ্য ব্যবস্থাপনা এখন আমাদের এখানে তারা বিনিয়োগ করতে চায়। সেই বিনিয়োগের প্রক্রিয়াটা শুরু হয়েছিল যে প্রথমে চীন এরকম একটা প্রস্তাব দিল, দেওয়ার পরে বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল কিন্তু সরকারের সঙ্গে একটা প্রতিনিধি দল চীন সফরে গিয়েছিলেন। তারা সেখানে পর্যবেক্ষণ করে এসেছেন যে সেখানে বাংলাদেশের রোগীরা গেলে কি পরিমাণ চিকিৎসা পেতে পারে। তারপরে সেখান থেকে ফিরে এসে আমাদের প্রধান উপদেষ্টা চীন গেলেন এবং সেখানকার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উনি একটা বৈঠক করলেন। বৈঠকের পরে একটা প্রতিনিধি দল আবার ঢাকায় এলেন। এখন যেটা গত কয়েকদিন ধরে যেটা তারা আলোচনা করে তারা একটা সিনেট ভবনে একটা প্রোগ্রাম হয়েছিল, স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন। সেই প্রোগ্রামে প্রথমে বলা হয়েছে যে চীন আমাদের এত টাকা বিনিয়োগ করতে চান, অর্থাৎ 138.20, যেটা বাংলা আমাদের টাকায় আসে 1678 কোটি টাকা, অর্থাৎ 1678 কোটি টাকা তারা বিনিয়োগ করতে চায়। এখন এরপরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, অর্থাৎ আপনি এখন যেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিসির সঙ্গে আলোচনা হয়েছে, সেখানেও কিছু সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই সবগুলোই কিন্তু হচ্ছে যে আপনার ওই যে চীন যে বিনিয়োগ করবে তার একটা অংশ। এরপরে যেটা হয়েছে যে ওই শি জিনপিং এর সঙ্গে আলোচনা করার পরে আসার পরে চীন বলেছে বাংলাদেশে তারা প্রথমত তারা অনেকগুলো হাসপাতাল করতে চায়, প্রথমত তারা 3টি বড় হাসপাতাল করবে বাংলাদেশে তারা। এখন এই বিনিয়োগটা যে তারা দিতে চায় 1678 কোটি টাকা, এই বিনিয়োগটা তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় অবকাঠামোগত এবং প্রযুক্তিগত উন্নয়নে তারা দিতে চায়। আমরাও নিতে চাই কারণ আমাদের তো দরকার আছে। এখন এই যে ধরেন যে আপনি নতুন একটা বিনিয়োগ নিচ্ছেন, এখন এই বিনিয়োগটা আপনি কোথায় ব্যয় করবেন? আপনাকে প্রথমে এই রোডম্যাপটাকে তৈরি করতে হবে, এই প্ল্যানটা আগে আপনাকে তৈরি করতে হবে। এখন নিশ্চয়ই আমি বলবো যে বর্তমান সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সেই রোডম্যাপটা আছে, তারা সেই প্ল্যান অনুযায়ী এই বিনিয়োগটা কাজে লাগাবেন। কারণ হচ্ছে যে বিনিয়োগটা যদি আপনি একবার কাজে লাগাইতে না পারেন, নেক্সটে কিন্তু আপনার বিনিয়োগ আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু পৃথিবীতে অনেক কিছু দেখা গেছে যে বিশ্বব্যাংক অনেক প্রতিষ্ঠানে, ইভেন আমাদের দেশেও অনেকগুলো স্বাস্থ্য ব্যবস্থাপনা অবকাঠামো তৈরি করে দিয়েছে, পরে সেগুলো আমরা আর রান করাইতে না পারার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যেটা আমার কাছে বলতে চাচ্ছেন যে এই বিনিয়োগটা কোন ইয়েতে ব্যয় করা হবে নাকি বাংলাদেশের উপকারটা কি হচ্ছে, আসলে উপকারটা কি হচ্ছে? আচ্ছা, উপকারটাতে সেটা হচ্ছে যে ওরা যে একটু বলেছে হাসপাতাল তৈরি করবে একটা, 2 নম্বর হচ্ছে যে অবকাঠামোগত উন্নয়ন করবে। তো এখন আমার একটু সাজেশন আছে এই জায়গাটায়, একটু সাজেশন সরকারের কাছে কিংবা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কাছে, যে সেটা হচ্ছে যে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনায় এখন খুব যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনবল। আপনার জনবল এবং যন্ত্রপাতি,
এই দুটো আমাদের খুব বেশি প্রয়োজন কেন জানেন? সেটা হয়েছে যে আমাদের কিন্তু অবকাঠামো আছে, আমাদের যে নেই তা না। হ্যাঁ, এখন একটা যেটা হচ্ছে যেহেতু রাজধানী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থাপনাটা চাপ বাড়ছে এই কারণেই। কারণ কি? কারণটা হচ্ছে যে আপনার ওই ঢাকার বাইরে, রাজধানীর বাইরে যে চিকিৎসা ব্যবস্থাপনা, সরকারি যে চিকিৎসা, সেটা খুব ডেভেলপ করেনি, সেটা ফাংশন করছে না, বেসরকারিটাও না সরকারিটাও না, যে কারণে মানুষ বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছে। তো ঢাকায় আপনি অবকাঠামো বাড়িয়ে কিন্তু, ঢাকায় কিন্তু হাসপাতাল বাড়িয়ে কিন্তু আপনি কিন্তু এটা সমাধান করতে পারবেন না। কারণ আপনি যত হাসপাতাল বাড়াবেন, আপনি বাইরের লোকজন আরও ঢাকামুখী হবে। তার মানে কি? তার মানে কি জনগণকে, অর্থাৎ রোগীদেরকে ঢাকার বাইরে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে তারা ঢাকায় আসবে না। কিন্তু আমাদের অবকাঠামোটা হচ্ছে বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। কারেক্ট, অবকাঠামোটা বিকেন্দ্রীকরণ দরকার। কারণ কি? আমাদের অনেক অবকাঠামো আছে। আপনি জানেন 435টা উপজেলায় 435টার বেশি, কোন উপজেলায় 2-3টি করে আছে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, থানা স্বাস্থ্য কেন্দ্র আছে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, জেলা সদর হাসপাতাল আছে, জেলা হাসপাতাল আছে, তারপর মেডিকেল কলেজ আছে। এই অবকাঠামো কিন্তু আছে, কিন্তু এই অবকাঠামোগুলোতে আপনার জনবল নেই, ডাক্তার নেই, মেডিকেল কলেজগুলোতে শিক্ষক নেই, আপনার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিংবা সদর হাসপাতালগুলোতে, জেলা সদর হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট নেই, সেখানে মেশিন নেই, যন্ত্রপাতি নেই, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। ইভেন আপনি ঢাকার মতো জায়গায় আপনি বলেন যে ক্যান্সার হাসপাতাল কিংবা কিডনি হাসপাতালের মতো জায়গায়, কিছুদিন আগেও ক্যান্সার হাসপাতালে সমস্ত মেশিন বন্ধ ছিল, কেমোথেরাপির বন্ধ ছিল, নষ্ট ছিল। মানে এরকম একটা বিশেষায়িত হাসপাতালে মেশিন বন্ধ, এবং আছে বহুদিন ধরে মেশিন বন্ধ, সেখানে এখন 2টি মেশিন নতুন করে সংযুক্ত করা হয়েছে। তো এই যে বিনিয়োগটা যেটা দিবে, এখন ধরেন যে দেশ বিনিয়োগ দিবে তাদের এক ধরনের আশা থাকে, তাদেরও একটা রোড ম্যাপ থাকে যে তারা কোন খাতে বিনিয়োগ করতে চায়। যে দেশ বিনিয়োগ দিবে তাদেরও কিন্তু একটা চাহিদা আছে যে আমি কোন খাতে আমার নিলে ভালো হবে। তো আমি বলবো যে সরকারের এই কর্মকর্তারা কিংবা সরকার বিশেষজ্ঞ যারা আছেন স্বাস্থ্য ব্যবস্থাপনায়, তারা যদি বিবেচনাটা করে সঠিকভাবে বিনিয়োগটা কাজে লাগান, তাহলে এই বিনিয়োগটা মানুষের কাজে আসবে। আপনি বলছিলেন জনবলের কথা, তো জনবলের বিষয়টা যদি আমরা ধরি, তাহলে হচ্ছে মানে বিদেশ থেকে কি জনবল নিয়ে আসার কথা আপনি বলছেন? না, তাহলে আবার দেশি চিকিৎসক যারা আছেন তাদের ক্ষেত্রে সংকট তৈরি হবে। কারেক্ট। আমি বলতে চাচ্ছি যে জনবল নিয়োগের জন্য আমরা জনবল কেন নিয়োগ দিতে পারছি না? জনবল নিয়োগ দিতে পারছি না যে ফিনান্সিয়াল বিষয় আছে, একটা অর্থ লাগে, অর্থনৈতিক বিষয় আছে। আপনি নার্স যদি নিয়োগ দিতে চান, আপনি যদি ডাক্তার নিয়োগ দিতে চান, সরকার যদি বলেছে 2000 ডাক্তার বিশেষ BCS এর মাধ্যমে 2000 ডাক্তার নিয়োগ দিবেন। আপনি যদি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে চান, তাহলে তো আপনাকে ফিনান্সিয়ালি হেল্প, মানে স্বাবলম্বী হতে হবে, আপনাকে ফিনান্স বাড়াইতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে ধরেন যে আপনি এদের এই অর্থের জন্য তো আপনি নিয়োগটা দিতে পারছেন না। 1 2 নম্বর হচ্ছে জনবল নিয়োগ বলতে আরেকটা যেন বুঝে যে প্রশিক্ষিত জনবল। আপনি যে জনবলটা আমাদের এখান থেকে, আপনি কি ধারণা যে মেডিকেল কলেজ থেকে পাশ করলে একজন ডাক্তার হয়ে, তা তো না, তাই না? তাকে তো MD করতে হয়, FCPS করতে হয়, তাই না? এই যে নার্সরা যারা কাজ করেন তাদের প্রশিক্ষণ নিতে হয়, একটা ভালো নার্স ইনস্টিটিউট তৈরি করা দরকার, মেডিকেল টেকনোলজিদের ভালো ইনস্টিটিউট তৈরি করার দরকার। এই ছোট ছোট যে বিষয়গুলো আমরা দেখি, যেগুলো আমরা সাধারণত মানুষ বুঝি না। আপনি হাসপাতালে গেলে আপনি প্রথমত ডাক্তারের পরে আপনাকে দেখে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা। কিন্তু আপনি কি জানেন যে মেডিকেল টেকনোলজিদের শিক্ষার ব্যবস্থাটা কি বাংলাদেশে কত দুর্বল অবস্থায় রয়েছে তারা? তো সেই জায়গাগুলোতে বিনিয়োগ, আমি বলছি যে এই জায়গাগুলোতে যদি বিনিয়োগ করে, তাহলে প্রশিক্ষিত জনবলটা তৈরি হবে, মানুষ চিকিৎসক নিয়োগ হবে, নিয়োগ হলে দেন হচ্ছে যে আপনি সেখানে তারা কাজ করতে পারবে।